আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বই থেকে বাংলা ব্যাকরণের দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছেদ এই দুটি অধ্যায় পড়ব। দ্বিতীয় পরিচ্ছেদটি হলো ধ্বনির পরিবর্তন। প্রত্যেকটা নাম এবং নামের সাথে যে ইংলিশ মিনিং রয়েছে সেটি পড়তে হবে। আদি স্বরগম বা প্রথিসিস। আদিতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় আদি স্বরগম। শব্দের আদিতে যদি স্বরধ্বনি আসে প্রত্যেকটার এক্সাম্পলগুলো পড়ে ফেলতে হবে। যেমন এখানে স্কুল, স্টেশন, এখানে আদিতে স্বরধ্বনি এসছে, এই জন্য এটা আদি স্বরগম। ঠিক সেমভাবে মধ্য স্বরগম, বিপকর্ষ বা স্বরভক্তি অথবা অ্যানাপটিক্সিস, প্রত্যেকটা নাম পড়তে হবে এবং এগুলোর সাথে যে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো একটু দেখে নিতে হবে। অন্তঃস্বরগম বা অ্যাপোথিসিস, অপনিহিত বা অ্যাপেন্থিসিস, অসমীকরণ বা ডিসিমিলেশন, স্বরসংগতি, ভাওয়াল হারমোনি, সবগুলো শুধু এক্সাম্পল করে যেতে হবে। সম্প্রকর্ষ বা স্বরলোপ, ধ্বনি বিপর্যয়, সমীভবন বা অ্যাসিমিলেশন, বিষমীভবন বা ডিসিমিলেশন, দ্বিত ব্যঞ্জন বা নন কনসোনেন্ট বা ব্যঞ্জন দ্বিত। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, অন্তর্গতি ও বিশ্রুতি, সবগুলো শুধুমাত্র এক্সাম্পল দেখে যেতে হবে। যেমন ব্যঞ্জন বিকৃতি কবাট, সেটা হবে কপাট, শুধু এক্সাম্পলের মধ্যে। যেমন এটা মনে রাখতে হবে কপাট, ধোপা, দাইমা, এগুলো হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। ব্যঞ্জন চ্যুতি মানে একটি বহু দিদি উচ্চারণ হবে বৌদি, বড়দাদা উচ্চারণ হবে বড়দা। অন্তর্হতি, ব্যঞ্জন ধ্বনির লোপ পেলে অন্তর্হতি, যেমন ফাল্গুন হয়ে যাবে ফাগুন। অভিশ্রুতি, শুনিয়া হয়ে যাবে শুনে, বলিয়া হয়ে যাবে বলে। এভাবে করে এক্সাম্পলগুলো শুরু করতে হবে। তৃতীয় পরিচ্ছেদ নত্য সত্যবিধান। এর মধ্যে মূর্ধন্য ব্যবহারের যে নিয়মটা, এই নিয়মটা একবার পড়ে ফেলতে হবে। যেমন ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য হয়, তাহলে ট বর্গীয় ধ্বনির আগে এবং তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হয়। যেমন ট বর্গীয় ধ্বনির আগে ঘণ্টা, লণ্ঠন এবং কাণ্ড, এগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হয়। রি, র এবং স এর পরে মূর্ধন্য হয়ে থাকে। এক্সাম্পলগুলো শুধু মুখস্থ করতে হবে। ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, বরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ। রি, র, স এর পরে স্বরধ্বনি স, অন্তস্তীয় ব, হ, অনুস্বর এবং ক বর্গীয়, প বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য হয়ে যায়। যদি এত বড় লাইন মুখস্থ না থাকে, এই এক্সাম্পলগুলো মুখস্থ করে ফেলতে হবে। কৃপণ, হরিণ, অপন, অর্পণ, এগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হয়। কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়, এই পুরো এটা মুখস্থ করে ফেলতে হবে। স্বভাবতই মূর্ধন্য হয়, এটার এক্সাম্পল হিসেবে আসতে পারে চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণমন, ভেন, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিতমণি, স্থান, গুণ, পুণ্য, বেণী, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কোণ, বন, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তৃণ, কুফনি, বণিক, গুণ, গণনা, পিনা, পুণ্য, পান। এই পুরো ছন্দটা মুখস্থ করে ফেলতে হবে। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না। যদি সমাসবদ্ধ হয় তাহলে কোনটাতে নত্যবিধান খাটে না, এক্সাম্পলগুলো পড়তে হবে। ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো মূর্ধন্য হয় না। যদি ত বর্গীয় থাকে তাহলে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। কিন্তু যদি ট বর্গীয় থাকে তাহলে সেখানে মূর্ধন্য হবে। সত্যবিধান, এই সত্যবিধানের কিছু নিয়ম আছে, নিয়মগুলো পড়ে শুধু এক্সাম্পলগুলো পড়ে ফেলতে হবে, আর কিছু নেই। আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে সাধারণত এই স্বব্যবহৃত হয় না। সংস্কৃত সাতপত্যযুক্ত পদেও স্বব্যবহৃত হয় না। এই দুটো জায়গায় স্বব্যবহৃত হয় না। এক্সাম্পলগুলো শুধু মুখস্থ করে ফেলতে হবে। আর কতগুলো শব্দে স্বভাবতই স হয়, এটা আলাদা করে মুখস্থ করতে হবে। স্বভাবতই যেগুলোতে স হয় সেগুলো পড়তে হবে। ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, উষা, পৌষ, কুলস, পাষাণ, মানুষ, ওষুধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ।
আজকের মতো এতটুকুই।